এই লেকের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং চারপাশের সবুজ স্নিগ্ধ পরিবেশ ভ্রমণ পিপাসু মানুষদের আকর্ষণের প্রধান কারণ। শীতকালে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি এখানে উড়ে এসে আস্তানা বাঁধে। রয়েছে আরও অনেক কিছু। এখানে এসে পৌঁছানোর উপায় হলো নিকটতম বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ক্যাব বা ট্যাক্সি নিয়ে আসা যেতে পারে। ট্রেনে আসতে হলে শিয়ালদা স্টেশন থেকে বজবজগামী যে কোনো ট্রেনে করে নামতে হবে লেক গার্ডেন স্টেশনে। নিকটতম মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর মেট্রো, সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসা যাবে। রবীন্দ্র সরোবর লেক বা ঢাকুরিয়া লেক দক্ষিণ কলকাতার একটি কৃত্রিম হ্রদ। 1920 দশকের গোড়ার দিকে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা CIT এলাকা উন্নয়নের উদ্দেশ্যে এই বিশাল লেকটি খননের পরিকল্পনা গ্রহণ করেন। মা আর আমি রবিবারের বিকেলবেলা বেরিয়ে পড়েছি। আমরা যাব হচ্ছে দুর্গা মিউজিয়াম আর রবীন্দ্র সরোবরের যে রাস্তাটা দেখতেই পাচ্ছ পেছনে সবুজ গাছগাছালি ভরা, এই রাস্তাটা ধরেই আমরা হাঁটছি। আর 3 মিনিট মতো হাঁটলে পরে পৌঁছে যাব দুর্গা মিউজিয়াম। তাহলে আমার সাথে মা আছে, মা খুব খুশি আজকে। এই লেকের কমপ্লেক্সের মধ্যেই রয়েছে বেশ কয়েকটি রোয়িং এবং সুইমিং ক্লাব। লেকে প্রবেশের জন্য অনেকগুলি গেট আছে। বেঙ্গল রোয়িং ক্লাবকে বাঁ হাতে রেখে এগিয়ে গেলেই চোখে পড়বে 3 নম্বর এন্ট্রি গেট। ভেতরে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হয় না। জায়গাটি সম্পূর্ণ প্লাস্টিক ফ্রি জোন করা হয়েছে দূষণমুক্ত রাখার উদ্দেশ্যে। ঢুকেই চোখে পড়বে পুরনো বিশাল আকার বৃক্ষগুলি। প্রায় 11,000-এর বেশি গাছ জায়গাটিকে সবুজ করে রেখেছে। এর মধ্যে কয়েকটি গাছের বয়স 100 বছরেরও বেশি। চোখে পড়বে ছোট ছোট স্পিড বোট। লেকের জলে রোয়িং করতেও দেখা যাবে। লেকের মাঝখানে আছে বেশ কয়েকটি ছোট বড় দ্বীপ, যেগুলির দখল নিয়েছে শয়ে শয়ে বড় আকারের সারস, বক এবং অন্যান্য পরিযায়ী পাখি। লেকের ওপারে আছে লায়ন্স সাফারি পার্ক, সেদিকে অন্য আরেকদিন ঘুরে দেখা যাবে। প্রতিদিন সকালে ও বিকালে এখানকার পরিবেশের তাজা হাওয়া উপভোগ করার জন্য এবং হাঁটাহাঁটি করার জন্য স্থানীয় মানুষ এবং দূর দূরান্ত থেকেও মানুষেরা এসে ভিড় জমান। প্রায় মিনিট দুয়েক এই সবুজের মাঝখান ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম টেরাকোটার প্রাচীর ঘেরা সাজানো আশ্চর্য সুন্দর এক মিউজিয়ামে। প্রবেশের দ্বারে দুপাশে রয়েছে বিরাট থাম আকারের পিলসুচ এবং তাদের মাথায় প্রদীপ। বাইরেটা তো অসাধারণ লাগছে। ভিতরে ঢুকে আমরা অবাক হয়ে গেলাম যে এই আশ্চর্য সুন্দর পরিবেশে এত সুন্দর একটা প্রদর্শনীর ব্যবস্থা, তাও আবার বিনামূল্যে, এবং ফটোগ্রাফিতেও নেই কোনো নিষেধাজ্ঞা। মিউজিয়াম যার সামনে আমরা এসে পড়েছি। শুনেছি এখানে ভিতরে পুরস্কৃত দুর্গা মূর্তিগুলো সংরক্ষিত করে রাখা আছে। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখা যাক।
মা ফিরে এলো এই নামই রাখা হয়েছে কেআইটি পরিচালিত কলকাতার প্রথম দুর্গা মিউজিয়ামের। প্রতি দুর্গাপুজোর শেষে পুরস্কার বিজয়ী সেরা প্রতিমাগুলিকে এখানে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়েছে। মিউজিয়াম খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। প্রতিমা সৃষ্টির জন্য শিল্পীদের যে শ্রম, অধ্যবসায়, নিষ্ঠা, শিল্প যেন সেগুলিরই মান রক্ষার সমান। ঘুরে ঘুরে দেখতে দেখতে মনে হবে সত্যি এই প্রতিমা বিসর্জনের জলে ভাসিয়ে দেওয়ার নয়, মা ফিরেই এসেছেন, মা আছেন। অপূর্ব সুন্দর সব প্রতিমা। মিউজিয়াম থেকে দেখে বেরিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম লেকের 1 নম্বর গেটের দিকে বেরোবো বলে। এখানে চোখে পড়ল কয়েকটি কামান। লেকের খনন কার্যের সময় পাওয়া যায় এই কামান নাকি ব্যবহার করতেন বাংলার নবাব সিরাজদৌল্লা। সন্ধে হয়ে এসেছিল। আমরা 1 নম্বর গেট ধরে বেরিয়ে কয়েক পা হেঁটে এসে পড়লাম কলকাতার একমাত্র জাপানি বৌদ্ধ মন্দিরে। ঢাকুরিয়া লেকে গা ঘেঁষে অবস্থান করা মন্দিরটির নাম নিপ্পনজান মায়োহোজি। অপূর্ব সুন্দর এই মন্দিরের নকশায় জাপানি সংস্কৃতির প্রভাব স্পষ্ট। প্রধান ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই মন শান্ত হয়ে যাবে। দেশি বিদেশি বহু পর্যটক আসেন এই মন্দির দর্শনে। মন্দিরটি সাদা এবং সোনালী রঙের কাজে পরিপূর্ণ। ড্রাম বাজিয়ে সকাল সন্ধ্যা দুবেলা প্রার্থনা করা হয়। প্রার্থনা কক্ষের বিশাল বেদিতে শ্বেতপাথরের বুদ্ধ মূর্তিটি চোখে পড়বে। মন্দিরের দোতলায় আছে ধ্যানকক্ষ এবং আর্য ধর্ম গ্রন্থাগার। এই গ্রন্থাগারে জাপানি সাহিত্যে প্রচুর বই আছে। মন্দিরের দায়িত্বে আছেন উত্তর পূর্ব ভারতের কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী। এখানে সকলের প্রবেশ অবাধ। সন্ধেবেলায় এরকম একটা প্রশান্তির স্থানে সময় কাটিয়ে আমাদের সত্যি খুব ভালো লেগেছিল। আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। দেখা হচ্ছে আর একটা ব্লগে। টিল দেন ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো।